আমার ভয়েস শোনা যাচ্ছে কি? হ্যাঁ, বন্ধুরা রয়েছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। শুরু করছি। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে, যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে, ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাক বালক বলবে, হা হা। একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, কবিতা লেখা হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি অঙ্কিতা আছে, বাবুদা আছে, মোহর আছে, তুষারদা আছে। হ্যাঁ, আমি কিন্তু মানে এদের কাছে আশা করবো অন্তত একদম যেন শেষ পর্যন্ত থাকে। আর যেটা না বললেই নয়, এই নাই, হ্যাঁ, লাইনটা যদি কেটে যায় আমাকে একটু কেউ জানাবেন। হ্যাঁ, এই নাইয়া লাইভ সবার জন্য এই মঞ্চে এসে ভীষণভাবে ভালো লাগছে। ধন্যবাদ তো দেওয়া যায় না বাবুদাকে। বাবুদা আমার ভীষণ শ্রদ্ধার মানুষ। আর হ্যাঁ, মৌসুমি আছে। হ্যাঁ, যেটা অঙ্কিতা, আর এত সুন্দর ওর ডিসিপ্লিন এই অনুষ্ঠানটা ভীষণভাবে ভালো লাগলো। অনেক অনেক আদর অঙ্কিতার জন্য। শুরু করছি। আমরা মানে নাইয়া একটা লোকসঙ্গীত দল বা গ্রুপ যাই বলি না কেন, আমরা জানি যারা আমরা লোক কবিতা বা লোকসঙ্গীত করি তাদের একটা দিক তো থাকেই যে সময়ের কবিতা আমরা বাছি, এবং এই বাছাটাও কিন্তু আমাদের একটা বড় কাজ, বড় দায়িত্ব। তার সঙ্গে সেই অঞ্চলের যে ভাষাটা, যারা আমরা শহরে একদম ছোটোর থেকে মানুষ হয়েছি, সেই ভাষাটাকেও কিন্তু আয়ত্ত করা হয়তো একদম পারফেকশন আসে না, সেটা সত্যিই আসে না, এবং সেটা বেশ কষ্টকর। তার জন্য নাইয়াকে এবং এই এত বছর ধরে যে কাজটা করে চলছে সময় কিন্তু এই যে নাইয়া লাইফ, এটা সবার জন্য, এটা কিন্তু আমাদের অক্সিজেনের মতো। এবং এই নাইয়াকে সম্মান জানিয়ে আজকে বেছেছি শুধুমাত্র কিন্তু লোক কবিতা এবং তার আবৃত্তি, মানে আমরা যেটাকে বলি আঞ্চলিক কবিতা, আঞ্চলিক আবৃত্তি। আমার এবং এটার আরেকটি কারণ আছে যে আমার অনেক বন্ধুরা বলেন যে আমি কেন আঞ্চলিক কবিতা করি না। আসলে যারা আমার তারা জানেন যে আমি মঞ্চে মোটামুটি করেই থাকি, তাই আজকে এত বছর ধরে যেগুলো করেছি তার কয়েকটি কবিতা আজকে বেছে নিয়েছি এবং আজকের অনুষ্ঠানটি এভাবেই সাজাবো। সেখানে বিভিন্ন কবির কবিতা থাকবে, বিভিন্ন অঞ্চলের থাকবে। যে মানুষটিকে দিয়ে শুরু না করলেই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করব না, কিন্তু সেই মানুষটি আমাদের কাছে কীরকম। একটি গ্রামের মানুষ যখন সে শহরে আসছে, সে দেখছে যে রবি ঠাকুরের নামে রাস্তা আছে, রবি ঠাকুরের নামে ব্রিজ আছে, রবি ঠাকুরের নামে আমাদের বহরমপুরে রয়েছে একটি নার্সিংহোম, এরকম আর কি। সে ভাবছে যে কেন তাকে রোদে পোড়ানো হচ্ছে, কেন তাকে রাস্তায় ফেলে রাখা হচ্ছে। এই নিয়ে কবিতা। অরুণ কুমার চক্রবর্তীর কবিতা, রবি ঠাকুর পেন নাম হই। গ্রাম দুয়ার লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চালো, শহর পানিয়া যাইতে নাই দিব। আর রবি ঠাকুরিয়া তোকে ই পোশাকে গ্রামে লিয়ে যাব, তোকে ই পোশাকে ঘরকে লিয়ে যাব, তোকে সাহস দিব, তোকে পীড়িত
তোকে সাহস দিব পিড়িতে দিব কাঁঠাল পিড়ি পেইতে দিব সেগুন ফুলের মালা দিব কাল মৌলের ছাইয়া দিব গিজিঙি গিনা মাদল দিব করম ফুলের মালা দিব ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনিব আর রবি ঠাকুরিয়া তোকে ই বুসাকে গ্রামে লিয়ে যাব তোকে ই বুসাকে ঘরকে লিয়ে যাব তোকে ই বুসাকে গ্রামে লিয়ে যাব তোকে ই বুসাকে। আচ্ছা, আমার ফোনটা কি এইমাত্র কেটে গেল কি না একটু জানাবেন, কারণ আমার এখানে দেখাচ্ছে কানেকশান নেই। আমি বলে যাচ্ছি, যদি কেউ জানান তাহলে আমি সেই সময়টা অন্তত বারে বারে যখন দেখাচ্ছে আমার কানেকশান নেই সেই সময়টা আমি থেমে যাব। হ্যাঁ, এর পরের যে কবিতাটি সেটি হাশেম চাচা, একটা সময় মঞ্চে অনেক করা হতো, এখন আর। কবি সমীর রায়ের কবিতা হাশেম চাচা। হাশেম চাচা, তোমার মন ভাঙল পৌষ মাসে, যোদ্ধান নিল ধান। হাশেম চাচা, তোমার ঘর ভাঙল আষাঢ় মাসে, ঘরে ঢুকলো বান। তবু তুমি মরলাই নাই হাশেম চাচা, সরকারের গোয়াল ঘরে আমার কোনো মামা নাই। রোদ জল ঘাম বৃষ্টি গেছে, পিঠ হইছে কালা, জোরদার হইছে মা কালী, গলায় মুন্ড মাল্লা। হাশেম চাচা, আমি বুঝি তোমার জ্বালা। হাশেম চাচা, তুমি বাঁচতে চেয়েছিলে, বলেছিলে দাদা বাঁচার কথা কও। আমি শুধু যন্ত্রণাই, লাল টুকটুক স্বপ্ন ছিল, কাজে লাগে নাই। জানি না এখন কি করছ, কোন দুয়ারে ধন্না। চাষিরে কি তারাই দিস, নাকি হইছে গঞ্জের হাটে পণ্যা। হাশেম চাচা, জমি কারো বাপের নয়, জমি হইল ডাপের, পোষানি সাপের। দেশ যদি হয় কি আবার, সাপ হইল তার রাজা। বিষের জ্বালায় জ্বললা মরি, শরীর ভাজা ভাজা। আমারে কি হইল হাশেম চাচা? হাশেম চাচা, হাশেম চাচা, কাইন্দা কাইটা জ্বললা পুইরা তুমি কোথায় গেলে? আর আমি হইলাম বন্দিরে ভাই, কলিকাতার এক জেলে। গঞ্জের হাটে ফ্যানের জন্য হাশেম চাচা চেঁচায়, আর আমি হইলাম বন্দিরে ভাই, কলিকাতার এক খাঁচায়। মংলা নদীর ধারে সূর্যিটারে টাইন্না আনুম কেয়া বনের জারে। হাশেম চাচা, বাচ্চা থাইক্য গঞ্জের হাটে, মাতলা নদীর ধারে সূর্যিটারে বন্যা আনুম কেউটে সাপের। জল ফুটে না বরফ ঢাইলে ফুটটা ওঠে তাপে। হাশেম চাচা, জমি কারো বাপের লয়, জমি আসে দাপে। ছিল সমীর রায়ের কবিতা। আসলে আমাদের গ্রামগঞ্জগুলো যে কবিতায় পাই, তার কিছু কিছু খুবই সামান্য কিছুই হয়তো আমরা এখনো অবধি ধরে উঠতে পারিনি, তাদের কষ্ট তাদের দুঃখটা, তবুও কিছুটা আমাদের দেশের অনেকটা চিত্র বিভিন্ন এই কবিতাগুলোর মধ্যে ফুটে ওঠে। কবি অপূর্ব দত্ত লিখেছেন এরপরের কবিতাটি। তারা কি দেখি, অমৃতা রয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, এরপরের যে কবিতাটিতে যাব সেটি লিখছেন অপূর্ব দত্ত। হ্যাঁ, আমাদের দেশের চিত্র যেটা বলছিলাম বিভিন্ন কবিতাগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তা অপূর্ব দত্ত লিখছেন, শোনেন শোনেন বাবু মশাই, ওই সাইড দিকে আজুর জামেলা, নেপই মারে দই, আহান নেপই মারে দই, আহান নেপই মারে দই। রথের নামে মন্টি চালান অশ্বমেধের ঘোড়া, রথের নামে মন্টি চালান অশ্বমেধের ঘোড়া। রগর দেখা হাস্যা মরে জুয়ান মরদ বুড়া, আহা জুয়ান মরদ বুড়া, আহা জুয়ান মরদ বুড়া, আহা জুয়ান মরদ।
কবি শান্তিনিকেতনে নোবেল প্রাইজ খুইয়া এখন মরতাছি টেনশনে, আহা মরতাছি টেনশনে, আহা মরতাছি টেনশনে। করব কি আর দেশের যত কেষ্ট এবং বিষ্টু, করব কি আর দেশের যত কেষ্ট এবং বিষ্টু। চুরির টাকায় 2 বেলা খাই চিকেন চিকেন মটন ইস্টু, আহা চিকেন মটন ইস্টু। স্ট্যাম্প পেপারে কেলেঙ্কারি, স্ট্যাম্প পেপারে কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস। সামনে শোনাও মধুর বচন, পিছনে দাও বাঁশ, আহা পিছনে দাও বাঁশ, আহা পিছনে দাও বাঁশ। দেশের চিত্র দেখা মশাই, দেশের চিত্র দেখা মশাই হাসেন নাকি কাঁদেন? দেশের চিত্র দেখা মশাই হাসেন নাকি কাঁদেন? হামাগোড় আর রাজ্যে এখন হাজার হাজার। হ্যাঁ, আমরা যারা এই আবৃত্তি করি, গান করি, তারা আমরা জানি মঞ্চেও যখন ফ্যান চলে তখন মঞ্চেও ফ্যানটা বন্ধ করে রাখতে হয়, ঘরেও যখন ফ্যান চলে ঘরেও ফ্যানটা বন্ধ করে রাখতে হয়। এই কিছু করার নেই, কিছু ভালো পেতে হলে এগুলো তো একটু বানিয়ে নিতেই হবে। হ্যাঁ, এরপরে যে কবিতাটি যাব সেই কবিতাটাই সম্ভবত একটু আগে মৌসুমি আমাকে। এটি যে কতবার বহরমপুরে করা হয়েছে, অনেকবার, তবু বলবো যে বন্ধুরা শুনেছেন শুনেছেন, যারা শোনেননি তাদের জন্য অনেকবার, প্রায় বোধহয় বহরমপুরে আমি 25 বারের ওপরে বলা হয়ে গেছে। আমার খুব প্রিয় কবি। আমরা বলবো না, আমরা একেবারেই শহরে মানুষ। আমাদের যে সমস্ত বোনেরা, যে সমস্ত মেয়েরা যারা শহরে থেকে অনেকটা দূরে, অনেকটা, আমরা গ্রাম বলতে কীরকম গ্রাম, মানে একদম প্রত্যন্ত এলাকায় যেখানে হয়তো ভালো করে আলোটুকু পৌঁছায়নি, সেরকম হচ্ছে তার একটা ছবি, তেজ, দেবব্রত সিংহ। আমি জামবনের কুড়ি পাড়ার শিব কুড়ির বেটে সাজলি বটে। কাগজ বানারা বললে এতটুকুন বললে হবে কেন? তুমি মাধ্যমিকে প্রথম হইয়াছ, এবার তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হইলে সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাইকে ডাইকে খবরটা যখন জড়াই ধরিয়া শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটটা অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পরে আমিও হা হইয়া চোখ কছালে ভালেছিলাম, একটু স্বপন দেখছি নাকি? হেড স্যার বললে এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালা দেয়া ছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করে চেষ্টা দেখাতে পারতাম। আপনারা বলছেন বল, দেখো ওই ভালো, তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে অখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুড়ি পাড়ার শিব কুড়ির বিটি সাজলি। যবে থেকে হুঁশ হইয়াছে তবে থেকে শুনে আইছি বিটি না মাটি। ঠাকুমা বলতো, বুড়া বলতো, তুই কুড়ি পাড়ার বিটা ছোলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারা গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তরাসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে সাথে জ্বরটা দায়িত্ব। জ্বর আইলে মা এগনাতে তালাই পাইতে শুয়ে। কালের সকাল, রদ উঠেছে ঝলমলানি ঝিঙা ফুলা রদ।
আমি সি হ্রদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘোড়াগিন্নি লোক পাঠাইলে বার কতক, মায়ের জ্বর সীতারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তো কুলতলায় বসে শেষটা বুড়ি সেদিন আমাকে পড়া থেকে উঠাইয়ে গায়ে কাঁচটুকু করাইতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটকিরা উঠোন, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়া সাফ সুতরা। দে ঘোড়া গিন্নিক নাই চালে এক গাদা এঠো কাট দিলে। বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাই পারবো। তা বাবু গিন্নির সে কি রাখ, কি বললি, কিয়া বললি, আরেকবার বল দেখিনি। যত বরণ কথা নয় তত বরণ মুখ। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু বললাম হা, আমি ঝুটা বাসন ধুতে লারবো, তোমরা লোক দেখে লাও গা। কথাটো বললে গটগট গটগট করিয়া বাবু গিন্নির মুখের সামনে দিয়া বেড়াই চলে আসছিলাম। কি ঝামেলা, বেলা ডুবলে মাহাতোদের ধান কাটকে বাপ ঘরকে ফিরে এলে দু পাতা লিখা পড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলে আছিল। রা কাটে নাই, আঘন মাসে সন্ধ্যা বেলায় এগিনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেকছিল মা। বাপের এমন চেহারা আমি কোনোদিনও দেখি নাই। এক মাথা ঝাঁকড়া কালো চুল জাকানো বাপের কালো চেহারা আমি কোনোদিনও দেখি নাই। বাপসি দিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাঁচকে ডাকিয়ে গমগমা গলায় বলেছিল, শুন, যা করেছিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাই। এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন খাটার লেগে জম্মাস লাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা লুয়ায় নিজের তেজ টুকুনি বিকাবিলা, তেজ টুকুনি জেগে লিকা লেখা পড়া শিখাচ্ছি তোকে। না হলে আমাদের মতো ওই হাতে মানুষের ঘরে আর আছে টাকি। আমি জাম বইনের কুড়ি পাড়ার সেবা কুড়ির ব্রিটিশ ছাছলি। কবে কার সেই ক্লাস 7-এর কথা বলতে চাইয়ে কি যে বলি। তালপাতার রদ দিয়া গেরা গবুল্লতার এগনাতে লোকে লুকাকার, তার মাঝে আগু পিসু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, পুনাম কর সাজলি, পুনাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খেটের মাধ্যমিকে প্রথম হইয়াছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব আসে, তার লেগেই তো আমাদের পার্টি, তার লেগেই আমাদের সরকার। লাও এই 10,000 টাকার সে একটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব। টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আসেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের জ্বলকে উঠল ক্যামেরা, জ্বলকে উঠল মন্ত্রীর মুখ। লালা মন্ত্রী লয়, জ্বলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুন পাড়া। আমি তখনই বলে উঠলাম, এই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে গায়ে সেই দে ঘোড়া গিন্নির বড় বেটা, সেই দে ঘোড়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে এসে বললে, কানা কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামেন ছিলি, বল তোর লেগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে খুলে বল। আমার পাড়া আরো 100 সাজলি আছে, গা গ্রামে আরো সেবকুইরের বেটে আছে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লেগে কেঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।
হ্যাঁ, কবিতাটি ছিল দেবব্রত সিংহের, আমার ভীষণ প্রিয় কবি। এরকম তেজ থাকলে আমার মনে হয় আমাদের গ্রাম শহর সব জায়গা থেকে আমরা মেয়েরা উঠে আসতে পারবই। শুধু ভিতরেই তেজটা থাকতে হবে, ভিতরেই আগুনটা থাকতে হবে। হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে, আমার করতে করতে কে কী লিখছেন কিছু দেখছি না, কিছু বলতেও পারছি না। এইমাত্র দেখলাম ইন্দ্রনীলদা কিছু একটা লিখেছে। হ্যাঁ, অনেক বন্ধুরা আছেন, এটাই আমার ভরসা এবং এটাই আমার অনেক অনেক পাওয়া। দেখতে পাচ্ছি অনেক। এবারে যেটিতে আমি চলে যাব, আমরা শহরের তো গ্রামের তো একটা চিত্র দেখলাম, আবার এটাও তো সত্যি কথা যে গ্রাম আমাদেরকেও, যারা আমরা শহরে ভীষণভাবে টানি, তার কারণ একটাই, ঈশ্বর সুন্দর করে এত সুন্দর সৌন্দর্যকে ঢেলে দিয়েছে ওখানে এবং তাকে তারা সযত্নে রেখেছে প্রকৃতিকে ভালোবেসে। সেই এই কবিতায় ফুটে উঠছে। কবিতাটি লেখা হচ্ছে তারাশঙ্কর চক্রবর্তীর। ডুংরি ডহরি ডুলং নদী, এই নদী পার, নদীর গল্প, গ্রামের গল্প, এই নিয়েই হচ্ছে ডুংরি ডহর ডুলং নদী। বন্ধু আরেকটু তালে ভাষায় চলুন। এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, দুই ধারে ধারে শালমহুলা ঝুলছে জামের ফল। এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, দুই ধারে ধারে শালমহুলা ঝুলছে জামের ফল। গাতাতে বাঁধের লীল জলে, গাতাতে বাঁধের লীল জলে, লাল সূর্যা ডুবা বেলা তোলাই জমছে রথের মেলা। ভাল্লু লাফ মারে লাফ, সার্কাসেতে লাফ মারে লাফ, চালাচ্ছে সাইকেল। এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, দুই ধারে ধারে শালমহুলা ঝুলছে জামের ফল। ডুংরি ডহর ডুলং নদীর লাচ নীলা চা ঢেউ, এই ঢেউয়ের তালে আকাশে লাচিয়া তারার মালা সেউ। ভাইসতে চলে ভাইসতে চলে লতায় পাতায় জৈনাকি চলা রাত, দূরে মাদল মাত হয়ে যায় মাতলা বাতাস, মাত হয়ে যায় মাতলা বাতাসে পাগল পাগল কথা। বনের ভিতরে গা ছমছম, বনের ভিতরে গা ছমছম ঝুলছে টগর পাতা। এই ডুংরি ডহর ডুলং নদীর হরপা আসা বান, নৌকা লিয়া যাচ্ছে মাঝে মুয়া মাতল গান। এই ডুংরি ডহর ডুলং নদীর উল্লুর চুল্লুর জল, ডুংরি ডহর ডুলং নদীর ঝুঁকু নামটা পরে নূর, অমল আলম জাহানারার আকাশ শোনে সুর। এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, ডুংরি ডহর ডুলং নদীর উলুর ঝুলুর হাওয়া। ছাগলে থাকে তাকেই ফিরে পাওয়া, ছাদনা তলায় ছাতিম পুরে বর আসছে ওই, সাজিয়া গুজে আমত করে কোনের চতস্বই। বাজনা বাজে বাজনা বাজে বাজনা, ছাদনা পোড়ায় ছাতুমি তোলায় বর আসছে ওই। এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, এই ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, ডুংরি ডহর ডুলং নদীর ইতল বিতল জল। খুকিরি পাইয়া ঘুঙুরু বাজিয়া মিষ্টি রূপার মল, ডুংরি ডহর ডুলং নদীর ইতল বিতল জল। এক খুকিরি পাইয়া ঘুঙুরু বাজিয়া মিষ্টি রূপার মল, ডুংরি ডহর ডুলং নদীর খুকিরি পাইয়া মল। ডুংরি ডহর ডুলং ধারে শালমহুলা সবুজ বনের তল, ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, দুই ধারে ধারে শালমহুলা সবুজ বনের তল। ডুংরি ডহর ডুলং নদীর ঝুপুং ঝুপুং জল, ডুংরি খুকিরি পাইয়া মল, ডুংরি ডহর ডুলং নদীর খুকিরি পাইয়া মল, ডুংরি ডহর ডুলং নদীর খুকিরি পাইয়া মল। হ্যাঁ, তো কিছু দেখলাম না। হ্যাঁ, এখনো কিছু কবিতা যাবে। আমরা জানি যে এই কিছুদিন আগেই যে আমফানের জন্য সুন্দরবন এবং কলকাতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে।
সুন্দরবন এলাকায় প্রায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটা তো বিজ্ঞানীরা বলছে। এই নিয়ে কিন্তু কাব্য, সংস্কৃতি, ফেসবুক, ইউটিউব সব কিছুতে অনেক সত্যি হওয়ার মতোই এত বড় ঝড় হয়নি। কিন্তু আমরা যারা শহর থেকে দূরে থাকি, তারও অনেক দূরে গ্রামগুলোতে প্রতি বছর হয়, বাড়িঘরে ডুবে যায়, ক্ষেত খামার ডুবে যায়, শুধু ডুবে যায় বলবো না, ভেসে যায়। সেই খবর আমরা রাখি তো, কজন রাখি। আর এই কবিতাটি যে ঘটনার উপরে লেখা, সেটি হচ্ছে যে আমরা জানি দামোদর নদ প্রতি বছর তার আগের কথাই বলছি, স্বাধীনতার পর কিন্তু আস্তে আস্তে এই নদীর ওপরে এবং এর কয়েকটি উপনদীর ওপরে বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার পরে কিন্তু এর বনে দামোদর নদ, এই দামোদর নদের আমরা জানি প্রতি বছর মানুষকে ভাসিয়ে নিত। সেই রকমই একটি ওই নদী পাড়ের একটা কথা, গল্প। যে সকল বন্ধুরা রয়েছেন, অনেক 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 ধন্যবাদ। বন্ধুদের ধন্যবাদ দিতে নেই, তবুও বলছি থাকবেন। এটি হচ্ছে দেবব্রত সিংহের আরেকটি কবিতা, বানভাসী। এই কবিতাটি খুব সম্প্রতি আমি ছেড়েছি ফেসবুকে, অনেকেই শুনেছেন হয়তো। একটি পুরুষ কণ্ঠে কবিতা। আমি বানভাসী লোক বটি গো, হইল মতি সর্দার, বাপ কাকার আমল থেকে চকিদারি করি, 50 সালের আকালের পর থেকে এই বছর আবার বানভাসী। তা কাগজওয়ালাদের বললুম, বাবু লিখে দিবেন আমার কথাটা, কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভৌরাই দিলে, না হলে লেখা কেনে কাগজওয়ালা ফটক তুলা করেছিল। লুকে বললে, ওর কথা নিয়ে আপনার বাসা, আমি পাগল হলুম কিসে? কই, আমি তো পাগল লই, ভালো করে ভেলে দেখুন, আমি মতি সর্দার। বললে, এ বুড়া গোয়ার মানে লিডিফেল লট ছিড়া লদির জলে ভাসাই দিচ্ছে। জোর হাত করি বলি, গা উহাদের কথা ধরবে লাই, আমি আমার বউ বিটি দামোদরের জলে ভাইসা গেলে ও বুড়ি মাটা বিটি ঘর যাইয়া তরাই ছিল। শেষ তক সেও গেছে। বাবুরা বললে করে আলা, গোয়ানের লোক বললে না না, ও পেটের রোগ বটে। এই কইরে হেঁচড়া হেঁচড়ি টাচ পড়তে মরে গেল। আর আমি মতি সর্দার এখন রাতের বেলায় চকিদারির হাঁক দিই, বানভাসী গাঁয়ের বাস ঝোপে, ধসা মাটির দেয়ালে দেয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, এটাই করে উঠবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম, আর সন্ধ্যেবেলায় হুশ করে দামোদরের জল সীমায় গেলে, কই তখন তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লারিছ বারবাই। কিন্তু এক ঘর বাগদি তো ওই ছোটু গ্রামটাকে ধরে রাখেছিল। আরে কথাটা আমি পাগল নই, আমি মতি সর্দার। চকিদারির কাজ করবে চিরকাল, চোরকে হাঁকড়ানি আমার কম্য। তখন না হইলে সিধাল চোরকে হাঁকড়াতাম। আর এখন ওই যে চোরটা হিড়ধারের ক্ষেতের পাশে লক করে বইছে, জি আমার বউ বেটিকে লিয়ে গেল। এখন আমি ওই সেই চোর। বলুন এটা আমি পাগল হলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাড়িছ বলে আমি মতি সর্দার কেন পারবো লাই? তাই সবাইকে রাতের বেলায় হাঁকড়াই দিব, দামোদর সীমাইছে, পালাই যাও, দামোদর
রয়েছে কেয়া, চুমকি। হ্যাঁ, তোরা থাকিস, তোরা কেয়া থেকো। আচ্ছা, বাবুদা আছে কি না বুঝতে পারছি না, নিশ্চয়ই আছে। বাবুদাকে আবারও বলি যে উনি আমার খুব শ্রদ্ধার একজন মানুষ। এমনভাবে আমাকে এই মঞ্চে এরম যখন বললেন যে আমাকে আসলে 2 মাস আগে বলেছিলেন, আমি আমার কাজের জন্য করতে পারিনি। তারপর যখন সেদিন কথা হলো যে বললেন করবে নাকি, আসলে নাইয়ার মঞ্চ এটা আমাদের সবার কাছে খুব প্রিয়। আচ্ছা, এবার একটু মজায় যাই, ওরা একটু ভারী হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আসলে আমাদের এই প্রত্যন্ত গ্রামের মধ্যে আমাদের দুঃখও যেমন আছে, আনন্দও আছে, আর সব কিছু নিয়েই তো আমাদের এই প্রান্তিক মানুষগুলো। এটি হচ্ছে অপূর্ব দত্তের একটি কবিতা, দুজনের মধ্যে কথা হচ্ছে। কবিতাটা পরেই আপনারা বুঝতে পারেন। একটি ছেলে এবং আরেকটি লোক। লোকটি বলছে, এই যে শোনো, চললে কোথায়? কি নাম তুমি? আগে শাসবু শাসার সঙ্গে তাতে কাপড় বলি। তাই নাকি? বেশ, কোথায় থাকো? কোন ক্লাসে পড়ো? আগে পেরায় আমার মাথায়, হয়তো একটু বড়। আরে বাবা, বলছিলাম কি, ধান পেকেছে? গম? কাজ করি ওই চা দোকানে, মাইনে খুবই কম। কি জ্বালাতন, কি জ্বালাতন। আচ্ছা ছাড়ো, নাম শুনেছ? পেলের তাল গাছে কি ওঠা সহজ বাবা। বলেছে নামটা জানো আটের? কি যে বলেন, ভাঙবে কেন? জল দেখি এক গেলাস। ঠিক ধরেছেন, এই বছরই উঠবো 7 ক্লাস। দোহাই বাবা, এবার থামো, ঢের হয়েছে ঢের। ভালো নাম তো হাফিজ আলী, মা ডাকে শমশের। আচ্ছা বাবা, আচ্ছা, এবার বাড়ির দিকে হাঁটো। মাপ করবেন, আপনি কি স্যার কানে একটু খাটো? আমার সত্যি কিছু বন্ধু আছে যে এমন মানুষদের পাশে পেলে তখন মনে হয় হ্যাঁ অনেকটা এগিয়ে যাই। চন্দ্রানিধি আছে, চন্দ্রানিধি খুব ভালো লাগলো, তুমি দেখছো, থাকো, সঙ্গে থাকো। এবারে যেটি হয়ে গেছে, তবুও যে বন্ধুরা শোনেননি এবং যে বন্ধুরা অনেক দিন শোনেননি তাদের জন্য এটি হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে 100 দিনের কাজের যে যোগ করা হয় কিছু উপার্জনের জন্য, তাতে অনেক মানুষের সুরাহা হয়, কিন্তু আবার হয় না। এটাকে কোনো দলীয়গতভাবে নেবেন না, শুধুমাত্র মানুষের জন্য কবিতাটি করছি। কবি অচিন্ত সুরালের কবিতা। হ্যাঁ, লুলহা শহরের কথা। নুন আইনটা পান্তা ফুরায়, লুন আইনটা পান্তা ফুরায়, কাম খুঁজতে গতর। লুন আইনটা পান্তা ফুরায়, কাম খুঁজতে গতর। চৈত্রি মাসের বধাওয়াতে শরীর লটর পটর। শুনো লুলহার খবর, শুনো লুলহার খবর। লুধা শহর সে জানে, উয়ার কথা উঠছে মন সৈন্ডের ধামে। লুলহার মন্ডুলিছে, লুলহার নাম উঠিছে, কামনা জুটুক 100 দিনের কাজে। তাতে উহর বাড়লো দেমাক, সাইজলো লইতান সাজে। শালা লুটিস টরে, শালা লুটিস টকে, যাকে তাকে দেখায় হাকে। 100 দিনের কাজ পাবো হে, পড়বে তুমি ফাঁক। এরা গামছা টরে আড়াই পাকিয়া লেংটি কইরা বাঁধে, মাথায় শালোর পাতার টুপি কুড়াল নিলে কাঁদে। তারপর সারা গায়ে লিরবিলাইয়া মিছাই ঘুরে বলে, কাম নাই তার কাদের লুটিস কুড়াল টগে দিলে। লুহার নাম উঠিছে, লুহার মন্ডুলিছে, উহার মন্ডুলিছে, বউ বলিছে ছাইবে আরা আরি। তবে লুহার ফইকলা দাঁতে পিড়িতে গাঁথে, বাইন্দা হাসির মালা। মন করিছে আনবে কিনে মকরে মুখা বালা। শালা লুটিস টরে,
শালা লুটিস টরে যাকে তাকে দেখায় দেখায় হাকে 100 দিনের কাজ পাবো হ্যাঁ পড়বে তুমি ফাঁকে লুলহার ফুটটা নিতে ধনী মানুষ হবে একেবারে লুহা তখন বলল হেসে কাদের শেষে ফুল্লরা কাল কেতু আমরা হব সিটই ওদের খুঁটটা দিবার হেতু লুহা বন বাজারে শক্তি মারবে পখর 100 দিনের কাজে লুলার পেটের ভিতর তিতর কুদায় মারে গুলি সব তোদের কাম না লিবার সুতা তখন টিলহাই সইরে ঠাহর কইরে দেখলো গুট্টা গা ইলি আমার মা বলে কাল বৈশাখীর ঝড়ে পাখির মতো ঝাপট মারে দমকা হাসির বাস ফাটাইল লুলহার লিসা লাগে মনটো জাগে শরীর তাকে ঘুমায় বাঁশের বনে জুসনা আলো মুখ ভরে সে সুমায় লুলহা স্বপনে দেখে সালের টিকে চুলছে রসের হাড়ি আর বউ সুহাগে মুখ তারপর বিহান বেলায় দেখলো সবাই লুলহা আসে পরে গুট্টা গাইয়া লাল পিমরা কামড়ে আসে ধরে লুলহার চোখের পাশে স্বপন বাসে লুলহা ঘুমায় সুখে 100 লুলহা ঘুমায় সুখে লুলহা ঘুমায় সুখে হ্যাঁ সময় প্রায় শেষের পথে আর আমি চেষ্টা করেছি বিভিন্ন কবিদের যদিও দেবব্রত সিংহের দুটো কবিতা বলা হয়ে গেল আমি চেষ্টা করেছি বিভিন্ন কবিদের কবিতা তুলে ধরবার এবার যে কবিতাটি বলবো সেটি হচ্ছে কবি দেবেশ ঠাকুরের রামায়ণে রামের কথা জানি সীতার কথা জানি লক্ষ্মণের কথা জানি উর্মিলার কথা জানি কিন্তু উর্মিলা হচ্ছে আমরা জানি যে রামচন্দ্রের ভাই লক্ষ্মণ তার স্ত্রী রামচন্দ্র যখন বনে চলে গেলেন তার সঙ্গে সীতা গেলেন তার সঙ্গে লক্ষ্মণ গেলেন আমরা জানি যে 4 ভাইয়ের একসাথে বিবাহ সম্পন্ন হয়েছিল কিন্তু উর্মিলা সে কাকে পেল সেই উর্মিলার কথা কিন্তু কবি কবিতাটি লিখেছেন একটি চলে যাই বন্ধুরা যদি আশা করি আওয়াজ ঠিকমতো যাচ্ছেন না হলে নিশ্চয়ই কেউ না কেউ জানাতেন কবিতাটি দেবেশ ঠাকুরের উর্মিলা একটি যাত্রার আসরে উর্মিলা এসছেন আম যাইতার আসরে যে সকল গুণীজন শ্বশুর ভাসুরের নাম করতে নাই কি না তাই বলবো আম যাত্রা আজ্ঞা আমি হলাম উর্মিলা সে কি মশাই এত জ্ঞান মানের মানুষই তো শোনেন নাই আমার নাম উর্মিলে বাপ জনক রাজ বড় বোন সীতা স্বামী হইল গিয়ে লক্ষ্য এই দেখো ফুকলাইছিলাম আর কি ফক্কন মশাই রামচন্দ্রের লম্বা গো ঘর বানিয়ে 7 মহলা ধানের পাটায় দৌড় জানালা আজ্ঞা হ আমিও জানকের একটা বিটি বটি আমচন্দ্র ভাঙলেন হরধনু পাইলেন আমার দিদি আমি আজকাল যেমন শাড়ির সঙ্গে গামছা ফ্রি তেনার ভাই পাইলেন আমাকে অত হেনস্থা করার কিছু নাই হে আমিও কিন্তু জানকের একটা বিটি বটি তা যাবো কোথা মা জানো কি আমিও রাজার বিটি আমিও রাজার ঘরের বউ
আমারও বেনারসি ছাইলে 2-4 ভরি সোনা পড়বে ঝরে। শীতে আছে শাল দোশালা, গরমে মতি চাউরের হাওয়া। সুখ কাকে বলে জানো তোমরা? সুখ কাকে বলে জানো তোমরা? না জানো তো দেখে যাও, এসো অযোধ্যায় পেটা হইয়া যা গেছে সঙ্গে সঙ্গ গিরিমাটি মেখা গায়। 14 বছর, 12 মাসে বছর, 30 দিনে মাস। আজ কত মাস হলো জানো? ওই যে আমার হিসাব দেওয়ালের গায়ে কাট। অশোক পলাশের বনে যখন দক্ষিণ হাওয়ার কাঁপন লাগে, সেই একদিন বর্ষাকালে নাগকেশরের ঝাড়ে কদমকেয়ার বনে লাগনাগিনীর শঙ্খ লাগা, সেই একদিন আমার যৌবন থেকে খসে পড়ে পালক মতো রোদ্দুরের মতো খেয়ালি কামনা। শূন্য আকাশটাকে বুকে চেপে বলি, ওলো আকাশ হইল এত বড়, তো এত অসহায়। হে মাগো, কাঁদবো কেন? আমি না রাজকন্যা, রাজার ঘরের বউ। স্বামী গেছে বনবাসে, কত বড় প্রাণ বলে স্বামী। এত আলো সোনা মণি মানিক্যের সামনে দাঁড়ায়, মনে হয় আমি হলাম গিয়ে রাজেশ্বরী। 7 মহলার ছাদে উঠে আকাশটাকে বলি, ওলো আকাশ হইল আমার কত সুখ দেখ। আকাশটাকে দিকে 14 বছর ধরে খসে যাক না সময়ের পালক, খসে যাক না আমার লসটা খেতে। শেকরা মশাই, আমি এখন শেকরা মশাই। মনের লরম সোনাকে শুধু পুড়েছে, মন পুড়েছে, পুড়তে খাঁটি, পুড়ে নিখাদ সোনা। আরে এত পুড়েও বাল্মীকির মন পেলাম না। সত্যি তো, উর্মিলার কথা কতটুকু আছে কোথায়? হয়তো উর্মিলারও আক্ষেপ রয়েছে, বাল্মীকির মন পেল। একদম শেষ, আবারও ধন্যবাদ জানাই বন্ধুদের, ভীষণভাবে যে পাশে পেয়েছি। সে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বন্ধু রয়েছেন যারা একদম একভাবে রয়ে গেছে। হ্যাঁ, শেষ করব। প্রথমে শুরু করেছিলাম আমি সেই গ্রামের মানুষটির কাছে কীরকম, আর শেষ করব রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে, যিনি না থাকলে আমাদের জীবনটাই হয়তো অনেকটাই পাল্টে যেত। কবিতাটি লেখা হয়েছিল যখন রবীন্দ্রনাথ ঠাকুর নাসিক গিয়েছিলেন। তার ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুর, উনি ছিলেন কিন্তু তখন কলকাতায়। অনেক দিন হয়ে গেছে, কোনো চিঠি পাচ্ছেন না। ওরা বোন, মানে সুরেন্দ্রনাথ ঠাকুরের বোন, উনি তখন নাসিকে। এবারে ওখানের মানুষ না বাংলা বোঝে, উনি না ভালো হিন্দি বোঝেন। অদ্ভুত একটা ভাষায় ভীষণ সুন্দর একটি চিঠি। এই চিঠিটি বলতে বলতে শেষ করব। আবারও ধন্যবাদ অঙ্কিতাকে, ধন্যবাদ বাবুদাকে, এতদিন ধরে এরকমভাবে অনুষ্ঠান করে চলেছেন। আর আমাদের এই অস্থির সময়টা আমরা কিছু করে আনন্দ পাচ্ছি। অতিরিক্ত গরমে, অতিরিক্ত ঘামে গলাটাও বসে যাচ্ছে, কিছু করার নেই। এটুকু জানি বন্ধুরা মাফ করে দেবেন আমাকে। নাসিক হইতে খুড়ার পত্র, এখানে খুড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা মে চলা গয়ো রে
बाबू आसल बाबू सकल बाबू को सेरा, खूड़ा सबको कई को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा। टपल टपल कहाँ टपल रे, कपल हमारा मंदा, सकल बेलाते ना ही मिलता टपल को नामो गंध। घर के हमसे फरकत, दो चार कलम लिख दियोगे इसमें क्या है एकला, प्रवास को एक सीमा पर हम बैठे आछी एकला, सूरी बाबा को बसते आँख से बहुत पानी निकला। सर्वदा मन के मन करता के दे उठता हृदय, भात खाता स्कूल जाता सूरन हिंदुस्तानी, असंपूर्ण ठेकता का करता तेरी बहन भाई, की करेंगा कोथाई जाएंगा भेबे नहीं पाई। बहुत जोर से गाल टिपता दोनों अंगली देके, बिलाती एक पैनी बजना बजाता थे के, कभी कभी निकट आके ठोट में चिमटी करता, कांची लेकर कोकड़ा कोकड़ा चूल गुला सब छटता। जोत साहेब कुछ बोलता नहीं, कहाँ गयो रे जोत साहेब का बेटा, गाड़ी चढ़ के लाठी पर के तुम तो जाता स्कूल, टोटे नाक के चिमटी खा के हमारा बहुत मुश्किल। एदिके आबर होता पट्टी होता, खेलने को भी जाता, एवं थोड़ा बिस्किट खाता। तुम जरा कई समझे ना, पूरा बस्ता बहन तेरी बहुत मैडी खिलखिल करके हंसता। चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सलाम, आजकेर मतन तबे बाबा विदाय होके गेलाम।